হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টোটাল হোম। আজকে আমি তোমাদের জন্য স্বাগত জানাচ্ছি আজকে আমার এই নতুন ক্লাসে। এখানে আমি তোমাদের জন্য ক্লাস 10 ছাত্রছাত্রীদের জন্য একটু দেরিতে একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে স্কুল নম্বরটা বালুরঘাট গার্লস হাই স্কুল 1 নম্বর গ্রুপে এবং গ্রুপ বির উত্তর আলোচনা করে দিয়েছিলাম, কিন্তু গ্রুপ সির উত্তর বাকি ছিল। তাই আমি তোমাদের জন্য এই 2 নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুলের গ্রুপ সি এবং এরপর 3 নম্বর স্কুলেরও গ্রুপ সির উত্তর আজকে কাছে আলোচনা করে দিতে চলেছি। তাই তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা সম্পূর্ণভাবে দেখবে। চলো শুরু করা যাক, লেটস গো। তবে শুরু করার আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে কল করে দাও, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো শুরু করছি। 3-এর দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3.1 বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? চলো এই প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, নাইক্রোম তার নিকেল, ক্রোমিয়াম ও লোহার সংকর ধাতু, যা বৈদ্যুতিক হিটারে ব্যবহার করা হয়। প্রথম কারণ হচ্ছে উপাদানের ধাতুগুলির তুলনায় নাইক্রোম তারের রোধাঙ্ক খুব বেশি, ফলে জলের সূত্রায়ন যে তড়িৎ প্রবাহের ফলে তারটিতে বেশি তাপ উৎপন্ন হয়। দ্বিতীয় হচ্ছে কি নাইক্রোম তারের গলনাঙ্ক খুব বেশি, ফলে উচ্চ উষ্ণতায় তারটি, এখানে দেখো বাকি অংশ আছে, কঠিন অবস্থায় থাকে, গলে যায় না। এবং তৃতীয় প্রশ্ন যে উচ্চ উষ্ণতায় লোহিত তপ্ত নাইক্রোম তার বায়ুর সংস্পর্শে থাকলেও অক্সিজেন দ্বারা জারিত হয় না, ফলে এর সঙ্গে রাসায়নিক পরিবর্তন জনিত ক্ষয় কম হয়। এই জন্য তারটি অনেক দিন ধরে ব্যবহার করা যায়। এটা হচ্ছে বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তারে ব্যবহার করা হয় কেন, তার এখানে কিছু কারণ লিখে দেওয়া আছে। এরপর দেখো কী দেওয়া ছিল। এরপর আসলে তার অথবা প্রশ্ন, ভাস্বর ল্যাম্পে শক্তি সাশ্রয়কারী হিসেবে উপযুক্ত নয় কেন? চলো এই প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখে দিচ্ছি। দেখো, এইটা হচ্ছে তার পয়েন্ট। ভাস্বর ল্যাম্পের পরিবর্তে সিএফএল এবং এলইডি ব্যবহার করার কারণ এখানে দেখো, ভাস্বর ল্যাম্পের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে ভাস্বর ল্যাম্পে থাকা উচ্চ রোধ বিশিষ্ট টাংস্টেন ফিলামেন্টটি উৎসের তপ্ত হয়ে 2700 ডিগ্রি সেন্টিগ্রেড কাছাকাছি আলোর বিকিরণ করে। কিন্তু এক্ষেত্রে সরবরাহিত তড়িৎ শক্তি 98% পর্যন্ত তাপশক্তি রূপান্তরিত হয়, মাত্র 2% আলোক শক্তিতে রূপান্তরিত হয়, ফলে বেশিরভাগটি নষ্ট হয়ে যায়। সেই জন্য ভাস্বর ল্যাম্প তড়িৎ শক্তির সাশ্রয়কারী নয়। হয়ে গেল আমাদের 8 যথেষ্ট 2 নম্বরের জন্য হয়ে গেল। দেখো এরপরে দেখো কী দেওয়া ছিল। এরপরে প্রশ্ন কী দেওয়া ছিল, এখানে দেখো দ্বিতীয় প্রশ্ন দেওয়া ছিল যে অম্লরাজ কী এবং এর ব্যবহার লেখো। চলো এই প্রশ্ন উত্তরটা তোমাদের আমি দেখে দিচ্ছি। দেখো, অম্লরাজটা কি? 3 আয়তন গাঢ় HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে 1 আয়তন গাঢ় এক আয়তন গাঢ় HNO3 বা নাইট্রিক অ্যাসিড এর বিক্রিয়ায় বা মিশ্রণকে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া বলা হয়। এদের বিক্রিয়ায় উৎপন্ন জাইমান ক্লোরিনের উপস্থিতির জন্য অম্লরাজ রাসায়নিকভাবে খুব সক্রিয় হয়। আর এই বিক্রিয়াটা দেখো, HNO3 প্লাস 3HCl, সেখান থেকে NOCl প্লাস 2Cl, যেটা হচ্ছে জাইমান ক্লোরিন, এবং 2H2O উৎপন্ন হয়। হয়ে গেল আমাদের এখানে। এরপর দেখো কী দেওয়া ছিল। এরপরে যা প্রশ্ন দেওয়া ছিল সেটা হচ্ছে, দেখো তার ঠিক অথবা দাগে দেওয়া ছিল না, এর সঙ্গে যে প্রশ্ন বলছিল যে অম্লরাজের ব্যবহার কি, এটা আমি দেখিনি প্রশ্নটা। দেখো, অম্লরাজের ব্যবহারটা তার ঠিক নিচেই দেওয়া আছে। ব্যবহার প্রথম হচ্ছে কি, সোনা, প্লাটিনাম, ইরিডিয়াম প্রভৃতি বর ধাতু দ্রবীভূত করে অম্লরাজ ব্যবহৃত হয়। নিকেল, কোবাল্ট, মার্কারি ইত্যাদি ধাতুর অদ্রাব্য সালফাইড দ্রবণে দ্রবীভূত করতে ব্যবহৃত হয় অ্যাকোয়ারিজিয়াকে। এরপর দেখো কী দেওয়া ছিল। ঠিক তার পরে প্রশ্ন, H2S গ্যাস CuNO3 দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে কী বর্ণের পরিবর্তন হবে? উত্তরটা হবে কালো বর্ণে উৎপন্ন হবে। এবং এর কী বলেছিল, রাসায়নিক বিক্রিয়া সহ দেখাতে বলেছিল। তো চলো তোমার রাসায়নিক বিক্রিয়া সহ আমি দেখে দিচ্ছি। এটা হচ্ছে সেই প্রশ্নটা। দেখো এখানে ওইটাই দেওয়া ছিল, H2S গ্যাসকে CuNO3 দ্রবণের মধ্যে চালনা করলে বর্ণে কী পরিবর্তন হবে। দেখো এটা ওই প্রশ্নটারই উত্তরটা। দেখো, নীল বর্ণে কিউপ্রিক নাইট্রেট CuNO3 দ্রবণের মধ্য দিয়ে H2S গ্যাস চালনা করলে কালো বর্ণে কিউপ্রিক সালফেট বা CuS অধক্ষিপ্ত হবে এবং দ্রবণে HNO3 উৎপন্ন হয়। দ্রবণটি বর্ণহীন হয়ে পড়বে। তা বিক্রিয়া হচ্ছে এখন CuNO3 প্লাস H2S, সেখান থেকে CuS মানে কিউপ্রিক সালফাইড, যেটা হচ্ছে অধক্ষেপ পড়বে, সেটা হচ্ছে কালো বর্ণ, এবং 2HNO3 এটা হচ্ছে তার রাসায়নিক বিক্রিয়া। হয়ে গেল। এরপর দেখো কি প্রশ্নটা বলেছিল এখানে, তার ঠিক পরে প্রশ্ন, সব আকরিক কি খনিজ? কিন্তু সব খনিজ আকরিক নয়, এটা আমাদের ব্যাখ্যা করতে বলছিল। চলো তোমাদের এই প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ধাতুবিদ্যা থেকে দিয়েছি। দেখো, এটা বলেছিল এখানে আকরিক মাত্রই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। বক্তব্যটি ব্যাখ্যা করো। বক্সাইট, এটা একদম খুব সহজভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। বক্সাইট এবং ফেলসপার যথাক্রমে উভয় হচ্ছে অ্যালুমিনিয়ামের খনিজ, কিন্তু এদের মধ্যে কেবলমাত্র বক্সাইট থেকেই সহজে সুলভ উন্নত গুণমান বিশিষ্ট অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় বলে ফেলসপার যা ফেলসপার থেকে পাওয়া যায় না। তাই আকরিকের সংজ্ঞা অনুসারে বক্সাইট অ্যালুমিনিয়াম আকরিক হলেও ফেলসপার কেবলমাত্র অ্যালুমিনিয়ামের খনিজ, কিন্তু আকরিক নয়। এইটা হচ্ছে তার সম্পূর্ণ ব্যাখ্যা। হয়ে গেল, খুব সহজে এটা তো উদাহরণ দিয়েও বুঝিয়ে দিয়েছি। এরপরে তার ঠিক অথবা প্রশ্ন, ক্ষারীয় ধাতুগুলিকে কার্বন বীজাণু পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন? চলো এই প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি।
এখানে কি দেওয়া ছিল দেখো, তড়িৎ ঋণাত্মক তড়িৎ উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতি নিষ্কাশন করার জন্য একই প্রশ্ন। সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম তীব্র ধাতুগুলি তীব্র ধনাত্মক এবং অত্যন্ত সক্রিয়। এই সমস্ত ধাতুগুলি তড়িৎ ঋণাত্মক মৌল অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি থাকায় ধাতুগুলির অক্সাইড যৌগগুলি অত্যন্ত খুব সুস্থিত হয়। তাই কার্বন দ্বারা এই সমস্ত ধাতব অক্সাইডগুলিকে বিজারিত করে ধাতু মুক্ত করা যায় না। আর এছাড়া কোনো ধাতুর অক্সাইড যেমন ক্যালসিয়াম অক্সাইড Al2O3 উচ্চ উষ্ণতায় কার্বনের সঙ্গে বিক্রিয়া করে কার্বাইড যৌগ CaC2Al4C3 যৌগ গঠন করে। এই যা বিক্রিয়া দেখো CaO3 সেখান থেকে Ca ক্যালসিয়াম কার্বাইড মানে CaC2 প্লাস কার্বন মনোক্সাইড। আর এছাড়া তোমরা Al2O3 বিক্রিয়াটা দেখাতে পারো। এই সকল কারণে সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলোকে কার্বন বিজারণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা যায় না। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হয়ে গেল। এখানে আমার সমস্ত প্রশ্ন উত্তর শেষ হয়ে গেল। এরপর চলো এরপরে প্রশ্নগুলো দেখা যাক। এরপরে স্কুল নম্বর যেটা 3 দেওয়া ছিল বিষ্ণুপুর হাই স্কুল। গ্রুপ বিরুদ্ধে আমি আগেই আলোচনা করে দিয়েছিলাম গ্রুপ সির উত্তরগুলো। 3 দেখে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণে। 3.1 দেওয়া ছিল যে 3 পিন প্লাগে ব্যবহৃত তারের অন্তরকে আবরকে প্রচলিত বর্ণগুলি কী কী? প্রচলিত বর্ণ বলতে বর্তমানে যে বর্ণগুলো ব্যবহার করা হয়। দেখো এখানে টোটাল 3টে তার ব্যবহার করা, একটা হচ্ছে লাইভ তার, একটা হচ্ছে নিউট্রাল তার এবং একটা হচ্ছে আর্থিং তার। লাইভ তারে পুরনো নিয়ম অনুযায়ী লাল বর্ণ ছিল, এখন সেটা করে দিয়েছে বাদামি বর্ণ। নিউট্রাল তার আগে ছিল কালো, যেটা এখন হয়ে গেছে হালকা নীল। যেহেতু আমাদের বলেছিল আন্তর্জাতিক নতুন নিয়ম মানে প্রচলিত নিয়ম মানে কি এগুলো লিখতে বলছিল, কিন্তু এগুলো আমাদের না লিখলেও চলবে। এবং আর্থিং তার আগে ছিল সবুজ বর্ণ, এখন হয়েছে সেটা সবুজ অথবা হলুদ। এটা হচ্ছে আমাদের 3টি আসল, যেটা হচ্ছে বাদামি, হালকা নীল এবং সবুজ অথবা হলুদ। সেটা আমাদের এই প্রশ্নের উত্তরে লিখতে হবে। দেখো হয়ে গেল। এরপরে কী দেওয়া ছিল দেখো, তার ঠিক অথবা প্রশ্ন ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মটি। দেখো এখানে কিন্তু বাম হস্ত বলেন, কী দেওয়া ছিল ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মটি বিবৃত করো। তো চলো এই প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখে দিচ্ছি। ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম, এটা হচ্ছে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী এবং মধ্যমা পরস্পরের সঙ্গে সমকোণে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্র অভিমুখ ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে, তবে মধ্যমা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে। এটা একে ডায়নামোর নিয়মও বলা হয়। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মকে ডায়নামোর নিয়ম বলা হয়, কেননা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম থেকেই ডায়নামো তৈরি করা হয়েছিল। এই জন্যে এই ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মকে ডায়নামো নিয়ম বলা হয়। হয়ে গেল আমাদের এই প্রশ্নগুলো। এরপর দেখো কী দেওয়া ছিল যে 3.2 তামার চামচের উপর রূপোর তড়িৎ লেপন হিসেবে ক্যাথোড এবং তড়িৎ বিশ্লেষকে কী কী ব্যবহৃত হয়। দেখো ক্যাথোড হিসেবে তামা ব্যবহৃত হয় এবং তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। যেহেতু রূপোর পল্লবী বলেছিল তাই এই জন্য পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। এরপর তার ঠিক অথবা প্রশ্ন কী দেওয়া ছিল যে নাইট্রোলিম কী এবং এটি কী কাজে ব্যবহৃত হয় বা এর ব্যবহারকে আমাদের লিখতে বলেছিল। তো চলো এটা তোমাদের আমি দেখে দিচ্ছি নাইট্রোলিম কী। দেখো এই যে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়া, এটি হচ্ছে নাইট্রোলিম। দেখো কী লিখে দেওয়া আছে, 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম সাইনামাইড এবং কার্বনের ধূসর বাদামি বর্ণের মিশ্রণ উৎপন্ন হয়। এই ধূসর বর্ণের কঠিন মিশ্রণকে নাইট্রোলিম বলে। নাইট্রোলিম একটি বাণিজ্যিক নাম। এটি নাইট্রোজেন গঠিত সার হিসেবে ব্যবহৃত হয়। এই বিক্রিয়াটা কি ক্যালসিয়াম কার্বাইড CaC2 প্লাস নাইট্রোজেন, সেখান থেকে কী উৎপন্ন হবে ক্যালসিয়াম সাইনামাইড মানে KNCN প্লাস কার্বন। এটা কী জন্য ব্যবহার করে এই তো প্রথমে বলে দিচ্ছে সার হিসেবে ব্যবহৃত হয়। বা এখানে নাইট্রোলিম জমিতে সার হিসেবে প্রয়োগ করা ছাড়াও এটি জলের সঙ্গে বিক্রিয়া করে ধীরে ধীরে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে, মানে কি অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করতেও ব্যবহৃত হয়। হয়ে গেল। এখানে তোমাদের দেখে দিলাম ব্যবহার এবং কি। এরপর দেখো কী দেওয়া ছিল, আর একটাই প্রশ্ন দেওয়া ছিল এবং তার অথবা দেওয়া ছিল অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার বা চাটনি কেটে নেই কেন। চলো এই প্রশ্ন তোমাদের উত্তরটা দেখে দিই। 132 পাতে আছে এটা হচ্ছে কি যে অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার বা চাটনি খেতে নেই কেন। দেখো এখানে এই প্রশ্ন দেওয়া আছে, টক জাতীয় খাবার বা আম্লিক ফল বা আচার অ্যালুমিনিয়াম, জিঙ্ক বা কপারে পাত্রে রাখা বা প্রসেসিং করা উচিত নয়, যেটা বলেছিলাম। তার কারণ টক জাতীয় খাবার, আম্লিক ফল বা আচারের মধ্যে বিভিন্ন জৈব অ্যাসিড যেমন অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড ইত্যাদি উপস্থিত থাকে। জিঙ্ক বা অ্যালুমিনিয়ামের পাত্রে এইসব খাবার রাখলে জৈব অ্যাসিডগুলি অ্যালুমিনিয়াম বা জিঙ্কের সঙ্গে বিক্রিয়া করে ধীরে ধীরে যথাক্রমে অ্যালুমিনিয়াম ও জিঙ্ক ঘটিত লবণ উৎপন্ন করে। এখানে তোমাদের মাস্ট বি বিক্রিয়া কিন্তু দিতে হবে, এখানে বিক্রিয়া না দিলে টোটালি সম্পূর্ণভাবে ভুল। যেমন এখানে কি বলেছিলাম যে আচার রাখা মানে কি, এখানে CH3COOH, এখানে দেখো এরা কি করেছে CH3COOH, এখানে শুধুমাত্র কী রেখেছে COOH রেখেছে এবং CH থেকে তারা কী ধরে নিয়েছে আর ধরে নিয়েছে।
তাহলে এখানে RCOH প্লাস অ্যালুমিনিয়াম, এখানে তাহলে সেখানে কী হবে RCOO3 Al প্লাস H2। এবার তার সঙ্গে সমতা বিধান করতে এখানে 6 হবে, এখানে 2 হবে, এখানে 2 হবে এবং হাইড্রোজেন আগে 3 হবে। এটা হচ্ছে তার রাসায়নিক বিক্রিয়া, কিংবা তোমার এই বিক্রিয়াও দিতে পারে, যে কোনো একটা বিক্রিয়া মাস্টবি কিন্তু দিতে হবে। এখানে হয়ে গেল আমাদের এই প্রশ্নটার উত্তর। এরপরে কী বলেছিল দেখো, দেওয়া ছিল যে শেষ প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এটা খুব আনকমন একটা প্রশ্ন। দেওয়া ছিল কি সেরাডাইজেশন কী। চলো এই প্রশ্ন উত্তরটা তোমাদের দেখে দিচ্ছি আমি। সেরাডাইজেশন কী দেখো, এটা হচ্ছে সেরাডাইজেশন। ছোটোখাটো লৌহ নির্মিত দ্রব্যকে মরিচা পড়া হাত থেকে রক্ষা করার জন্য ওই সমস্ত বস্তুতে ZN+ZnO এই মিশ্রণে জিঙ্ক ধুলি নামে পরিচিত মধ্যে রেখে দিলে অথবা লোহার দ্রব্যের মধ্যে ভালো করে জিঙ্ক ধুলি মিশিয়ে আবদ্ধ চুল্লির মধ্যে উচ্চ উষ্ণতায় 300 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করলে লোহার দ্রব্যের উপর পাতলা জিঙ্কের আস্তরণ পড়ে। এই পদ্ধতিকে সেরাডাইজেশন বলে। এই পদ্ধতিতে দস্তালিপ্ত বল্টু, স্ক্রু, কবজা ইত্যাদি তৈরি করা হয়। এটা হয়ে গেল আমাদের এখানে সেরাডাইজেশন কী। এখানে তোমাদের তাহলে এখন সমস্তভাবে 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্ন আলোচনা করে দিলাম। দেখা হচ্ছে এরপরে একটা নতুন ক্লাসে। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।